আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাজ্জাদ হোসাইন আমি সাথে আছি। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো 49তম স্পেশাল বিসিএস। 49তম স্পেশাল বিসিএস এর আপনারা যারা পরীক্ষার্থী আছেন, 49তম স্পেশাল বিসিএস এর জন্য যে বিশেষ সিলেবাসটা আছে, এই বিশেষ সিলেবাসটা জেনারেল বিসিএস এর সিলেবাসের মধ্যে কি কি পার্থক্য, এবং এইখানে যে জেনারেল অংশ আছে এবং সাবজেক্টিভ অংশ আছে, এই দুইটা অংশের 200 মার্কের যে প্রস্তুতি, এই প্রস্তুতিতে কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা নজর রাখবেন বা কোন অংশগুলোতে কিভাবে প্রস্তুতি নিলে সবচেয়ে ভালো করতে পারবেন, এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি এখন থেকে 10 বা 15 মিনিট কথা বলবো, আশা করি এর মধ্যেই আপনি একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। সর্বপ্রথম 1 নাম্বার কথা হলো, বাংলাদেশে সর্বশেষ স্পেশাল বিসিএস হয়েছিল আজকে থেকে 20 বছর আগে, অর্থাৎ 2005 সালে। এবং ওই বিসিএস এ টোটাল আপনার শিক্ষার্থী নেওয়া হয়েছিল 2000-এর আশপাশে, শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। ওইটা ছিল আপনার শিক্ষার জন্য স্পেশাল বিসিএস। 20 বছর পরে ওইটা ছিল আপনার 26তম বিসিএস, আর 20 বছর পরে এখন প্রায় আপনার 23টা বিসিএস এর শেষে এসে আবার মিলল 22 বিসিএস পরে 23তম বিসিএস এ 49তম বিসিএস, অর্থাৎ ওইটা 26, এটা 49তম বিসিএস এ এসে আবারও স্পেশাল বিসিএস আপনারা পেলেন। তো স্পেশাল বিসিএস এর প্রথম যে পার্থক্যটা জেনারেল বিসিএস এর সাথে, জেনারেল বিসিএস এ টোটাল 17টা সাবজেক্টের পরীক্ষা হয়, যার মধ্যে প্রিলিমিনারি 10টা সাবজেক্টের 200 মার্কের পরীক্ষা হয়, লিখিত 6টা সাবজেক্ট এবং সাবজেক্টিভ একটা, এই টোটাল 7টা সাবজেক্টের লিখিত পরীক্ষা হয়। 10 এবং 7 17টা সাবজেক্টের লিখিত পরীক্ষা হয় টোটাল 1300 নম্বরের। আর স্পেশাল বিসিএস এ টোটাল পরীক্ষা হবে 7টা সাবজেক্টের, 6টা সাবজেক্ট হলো জেনারেল পার্টের জন্য, আর আপনার সাবজেক্টের সাবজেক্টিভ পার্ট একটা। 7টা সাবজেক্টে টোটাল 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। জেনারেল বিসিএস এ প্রিলি এবং লিখিত দুইটা মিলে পরীক্ষা হয় 1300 নম্বরের, আর স্পেশাল বিসিএস এ পরীক্ষা হবে টোটাল 200 নম্বরের প্রিলিমিনারি, তাও কোনো লিখিত পরীক্ষা নাই, আর সাথে হলো 100 নম্বরের ভাইভা পরীক্ষা। সো এই পরীক্ষাটা মানে আপনি আর পুরা জীবনে কোনোদিন পাবেন না। আমি টোটাল 6টা বিসিএস পরীক্ষা দিচ্ছি, তার মধ্যে কোনো স্পেশাল বিসিএস ছিল না, বা আমার আগে যারা দিছে তাদেরও ছিল না, আপনাদের পরে যারা দিবে তারাও পাবে না। হয়তো 20 বছর পরে আসছে, আবার হয়তো 5-10 বছর 20 বছর পরে এরকম কোন সার্কুলার আসবে। তো এখন আসেন এই সার্কুলারের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটার দুইটা অংশ, অর্থাৎ দুইটা পার্ট থেকে 100-100-200 নম্বরের প্রশ্ন হবে। দুইটা পার্টের প্রথম পার্ট হলো আপনার প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন হবে জেনারেল পার্ট থেকে 100 মার্কের, আর আপনি যেই সাবজেক্টে অনার্স অথবা যারা ডিগ্রি করেছেন তারা যেই সাবজেক্টে মাস্টার্স করেছেন ওই সাবজেক্টের উপরে 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা। এই জেনারেল পার্ট 100, বাংলা, ইংরেজি, গণিত, মানসিক দক্ষতা, 4টা সাবজেক্ট, সাথে বাংলাদেশ, আন্তর্জাতিক, এই 2টা সাবজেক্ট, 6টা সাবজেক্ট। এই 6টা সাবজেক্টে হলো 100 নাম্বার। এইটার মধ্যে সিলেবাসে কি কি পরিবর্তন আছে, জেনারেল বিসিএস এ যারা পরীক্ষা দিয়েছেন বা যারা জেনারেল বিসিএস এর সিলেবাস জানেন, তাদের সেই জেনারেল বিসিএস এবং এই স্পেশাল বিসিএস এর সিলেবাসের মূল পার্থক্যটা কোন জায়গায় সেটা যদি বলি, মূল পার্থক্যটা হলো জেনারেল বিসিএস এ বাংলা এই সাবজেক্টে টোটাল 35 নম্বরের প্রশ্ন হয়, স্পেশাল বিসিএস এ বাংলা এই সাবজেক্টে 20 মার্কের প্রশ্ন হবে। অর্থাৎ জেনারেল বিসিএস থেকে বাংলায় 35, স্পেশাল বিসিএস এ 20 মার্কের প্রশ্ন। পার্থক্য কত মার্কের? 15 মার্কের পার্থক্য, অর্থাৎ 15 মার্ক এইখানে থাকবে না। তো এইখানে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় আছে, সেটা কি, বাংলার হলো 2টা অংশ, একটা একটা করে সিলেবাস আমি বুঝিয়ে বলবো, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শোনেন, কোনো কমেন্ট করার দরকার নেই, শুধু শোনেন আগে। বাংলার 2টা পার্ট, একটা হলো বাংলা ব্যাকরণ, আরেকটা পার্ট হলো বাংলা সাহিত্য। জেনারেল বিসিএস এর ক্ষেত্রে বাংলা ব্যাকরণে থাকে 15 নাম্বার, স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে বাংলা ব্যাকরণে থাকবে 15 নম্বর। অর্থাৎ এই পার্টটায় কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে যেই পার্টটায়, সেই পার্টটা হলো বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের উপরে জেনারেল বিসিএস এ নাম্বার থাকে হলো 20, আর স্পেশাল বিসিএস এ নাম্বার হলো মাত্র 5 মার্ক। এখন সিলেবাস কি পরিবর্তন হয়েছে? জি না, ওই বড় সিলেবাসটাই আছে স্পেশাল বিসিএস এর জন্য, যেটা জেনারেল বিসিএস এ 20 মার্কের জন্য দেয়। অর্থাৎ জেনারেল বিসিএস এর যেটা 20 মার্কের সিলেবাস, স্পেশাল বিসিএস এ ওই একই সিলেবাস করে 5 মার্কের প্রশ্ন আসবে।
তার মানে আমি যদি ধরেন একটা বই, আমার বাচ্চার বই আছে এখানে কাছে, আপাতত বই নাই, ধরেন এই বইটা আপনাকে দেখাই, বললাম যে এই বইটা থেকে আমি আপনাকে 20টা প্রশ্ন করব, এইটা আপনার জন্য সহজ? নাকি আমি বললাম যে এই বইটা থেকে আমি আপনার জন্য 5টা প্রশ্ন করব, এটা আপনার জন্য সহজ? এই পুরো বইটাই আপনাকে পড়তে হবে। যদি 5 মার্কের জন্য পড়তে হয় তাহলে কাজটা আপনার জন্য কঠিন। পুরা বই পড়বেন, মধ্যে দিয়ে প্রশ্ন করব মাত্র 5টা, না পারলে 5-এর মধ্যে 5 কাটা যাবে। আর পুরা বই থেকে যদি আমি আপনাকে 20টা প্রশ্ন করি, 2, 3, 4টা প্রশ্ন না পারলেও কিছু আসে যায় না। অর্থাৎ 20টা প্রশ্ন করলে এর মধ্যে 3-4টা পারলেন না বা 5টা পারলেন না, বাকি 15টা তো পারবেন। কিন্তু যখন এই বইটা থেকেই আপনাকে 5টা প্রশ্ন করা হবে, তখন 5টার মধ্যে যদি 2, 3, 4টা না পারেন, বাকি থাকলো কি? এই যে জায়গাটা, এই জায়গাটা 2টা ক্ষেত্রে আপনাকে বিপদে ফেলবে। অর্থাৎ সিলেবাস একই থেকে গেছে কিন্তু নাম্বার কমায় দেওয়া হয়েছে। এরকম কাজ করা হয়েছে 2টা জায়গায়। একটা হলো বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যতে প্রচুর পরিমাণে সাহিত্যিক আছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, আধুনিক যুগ, 2টা যুগই রাখা হয়েছে, সাথে হলো আপনার মধ্যযুগও আছে। তাহলে এই 3টা যুগ মিলে যত সাহিত্যিক, যত কথাবার্তা সব মিলে নাম্বার মাত্র 5, যেখানে জেনারেল বিসিএস এ নাম্বার থাকে 20। এরপরে আসেন, এইটা একটা চ্যালেঞ্জিং ইস্যু। এটার ক্ষেত্রে আপনাকে একেবারে সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে যে কোন কোন সাহিত্যিকদের পড়বেন আর কোন সাহিত্যিকদের বাদ দিবেন। এটা যদি না বুঝেন তাহলে আপনার পরিশ্রম বেশি হবে এবং প্রশ্ন কম পড়বে। আর বাছাই করে পড়তে পারলে পরিশ্রম কম হবে এবং নাম্বারও বেশি কমন পড়বে। দ্বিতীয় অংশটা ইংরেজির ক্ষেত্রে। ইংরেজিতেও এরকম সেম জিনিস, 2টা পার্ট আছে। 2টা পার্টের ইংরেজির ক্ষেত্রেও 1 নাম্বার পার্ট হলো ইংলিশ গ্রামার, দ্বিতীয় পার্ট হলো ইংলিশ লিটারেচার। তো ইংলিশ গ্রামারে জেনারেল বিসিএস এর জন্য নাম্বার থাকে 20, আর এই স্পেশাল বিসিএস এ ইংলিশ গ্রামারের জন্য নাম্বার থাকবে 15। এইখানে মোটামুটি ঠিকঠাকই আছে, তবে যেইখানে আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে সেই জায়গাটা হলো ইংরেজি সাহিত্য। ইংরেজি সাহিত্যে জেনারেল বিসিএস এ নাম্বার থাকে 15, আর স্পেশাল বিসিএস এ নাম্বার থাকছে হলো মাত্র 5। তাহলে এইখানেও 10 মার্ক কম, কিন্তু সিলেবাসটা সেম। অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড থেকে আপনার প্রেজেন্ট পিরিয়ড 21st সেঞ্চুরি পর্যন্ত ইংলিশ লিটারেচারের যা কিছু আছে সব আছে আল্লাহর দুনিয়ার। এখন আল্লাহর দুনিয়ার সবকিছু থাকলেই কি আপনি সবকিছু পড়বেন? ধরেন এই একই বই থেকে আগে প্রশ্ন হইতো 15টা, এখন প্রশ্ন হবে 5টা। অর্থাৎ পুরা বইটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হচ্ছে। ওইখান থেকে যদি 20টা প্রশ্ন করতো, 3-4টা না পারলেও অন্তত 15-16টা প্রশ্ন সঠিক উত্তর করতে পারতেন। কিন্তু যদি আপনার এই বইটা থেকেই 15টা প্রশ্নের পরিবর্তে 5টা প্রশ্ন করে, তাহলে 5টায় যদি 2-3টা না পারেন, থাকবে কি 1-2টা। তো এই জায়গাটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইছে যে আপনার সিলেবাস একই থেকে গেছে কিন্তু নাম্বার কমাই না হয়েছে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই কাজটা হয়েছে, দ্বিতীয় কাজটা হয়েছে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে। এই 2টা জায়গা খুবই 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 চ্যালেঞ্জিং জায়গা। নাম্বার মাত্র 10, কিন্তু সিলেবাস হলো আপনার 20 আর 15, 35 মার্কের সিলেবাস। সিলেবাস 35 মার্কের, কিন্তু নাম্বার থাকবে 10। যার কারণে এখানে একেবারেই সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে, বাছাই করে করে। যেমন ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে যদি বলি, ওইখানে বলা আছে ড্রামা সম্পর্কে। তো ড্রামা বা প্লে, এইটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আছেন, এনাদের মধ্যে আপনার উইলিয়াম শেক্সপিয়ার এবং আরেকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক যিনি, সে হলো ক্রিস্টোফার মার্লো। এছাড়া লাস্ট বিসিএস পরীক্ষা যেটা, ওইখানে যার সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন করছে সাহিত্যিকদের, 48তম বিসিএস যেটা লাস্ট স্পেশাল বিসিএস আছে, ওই সাহিত্যিকদের ওখান থেকে বাছাই করে আপনাকে পড়তে হবে। আর লাস্ট প্রশ্নটা ছিল ডক্টর ফস্টাসকে নিয়ে। আর ডক্টর ফস্টাস যে নাটকটা আছে, এটা একটা ট্র্যাজিক্যাল হিস্টোরি অফ দ্য লাইফ এন্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এই প্রশ্নটা ছিল ক্রিস্টোফার মার্লোর একটা নাটক। এই প্রশ্নটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন করছে যে ডক্টর ফস্টাস ইজ ড্যাশ, এটা কোন টাইপের জিনিস? এ কমেডি, এ ট্র্যাজেডি, এ হিস্টোরিক্যাল নোভেল, এন অ্যাবসার্ড প্লে। তো এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এখানে দেখেন ডক্টর ফস্টাস নিয়ে স্পেসিফিক প্রশ্ন করছে। তো আপনি যদি এরকম সিলেক্টিভ ওয়েতে পড়েন, যেমন ওইখানে যেহেতু বলা আছে যে দুইটা গুরুত্বপূর্ণ যে অংশ সম্পর্কে বলা আছে, একটা হলো আপনার প্রোস, আর একটা হলো আপনার যেটা প্লে বা নোভেল আছে যেটা। তো প্লে বা নাটক যেটা, ড্রামা যেটা, এই ড্রামার মধ্যে 2জন গুরুত্বপূর্ণ ড্রামাটিস্ট যারা আছে, একজন হলো উইলিয়াম শেক্সপিয়ার আর একজন ক্রিস্টোফার মার্লো। 2জন থেকে মাস্ট একটা প্রশ্ন পাবেনি। আবার প্রোস থেকে বললে, প্রোসের মধ্যে রোমান্টিক পিরিয়ডের যারা কবি আছে, রোমান্টিক পিরিয়ডের কবিদের মধ্যে একজন আছে জন মিল্টন, মানে রোমান্টিক পিরিয়ডের মধ্যে জন কিটস একজন আছে। এই জন কিটস সম্পর্কে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে। রোমান্টিক পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা পিরিয়ড। এছাড়া
আমাদের যে গুরুত্বপূর্ণ যারা কবি আছে এদের মধ্যে একজন কবি হলো জন মিল্টন, যিনি হলো একটা মহাকাব্য লিখছেন, প্যারাডাইস লস্ট এন্ড প্যারাডাইস রিগেইন, এইটা ওনার একটা মহাকাব্য। তো ওনার এই অংশটা থেকে 48তম স্পেশাল বিসিএস এর প্রশ্ন আসছিল। যদি এইভাবে আপনি প্রশ্নগুলো সিলেক্ট করে করে পড়তে পারেন তাহলে 5 মার্কের জন্য ঠিক যতটুকু পড়া দরকার ততটুকু পড়ে ওই সময়টা বাঁচিয়ে বাকি সময়টা আপনি কাজে লাগাতে পারবেন অন্য অংশগুলোর ক্ষেত্রে, এবং বিশেষ করে সাবজেক্টিভের ক্ষেত্রে। কারণ সাবজেক্টিভে যত বেশি নাম্বার তুলতে পারবেন তত আপনার জন্য পজিটিভ ওয়ে বা পজিটিভ সুযোগ থাকবে। এটা গেল বাংলা এবং ইংরেজির কথা বললাম। বাংলাদেশ বিষয়গুলিতে সিলেবাসে একটা অনেক বড় পরিবর্তন আসছে। সেটা হলো বাংলাদেশ বিষয়গুলিতে আগে প্রাচীন যুগ থেকে একেবারে বর্তমান যুগ পর্যন্ত যত ইতিহাস আছে সব ইতিহাস পড়তে হয়তো নাম্বার থাকতো 6, এখন ওইখান থেকে একটা অংশ একেবারে ডিরেক্টলি বাদ দিয়ে দিছে। এবং সেই অংশটা কোনটা? সেই অংশটা হলো বাংলাদেশের ইতিহাস আপনার প্রাচীন কাল থেকে 1757 আগ পর্যন্ত যত অংশ আছে, গুপ্ত যুগ, মৌর্য যুগ, পাল যুগ, সেন যুগ, এরপরে আপনার মুসলিম শাসন আমল, এরপরে দিল্লি সালতানাত, এরপরে আপনার এই আপনার যেটাকে বলে দাস বংশ, তুগলক বংশ, এরপরে আরো যে বংশগুলো আছে, এরপরে মুঘল শাসন, এরপরে আপনার প্রাচীন যে অন্যান্য শাসনগুলো আছে, সুবাদারি শাসন, হাবিজাবি যা আছে সবকিছু বাদ দিয়ে দিছে। শুধু আছে কি 1757 সালের যে পলাশির যুদ্ধ বা নবাব সিরাজউদ্দৌলার শাসন আমল, ওইখান থেকে শুরু করে আমাদের বর্তমান সময়ের ইতিহাস পর্যন্ত। তো বর্তমান সময়ের ইতিহাস পর্যন্তর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো মুক্তিযুদ্ধের ইতিহাস, যেটা 1947 থেকে 1971 পর্যন্ত আসে। এই অংশেরও আবার কিছু কিছু জায়গা আগের বিসিএস এ 47 বিসিএস এর সিলেবাসের মধ্যে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেই অংশটা কোনটা? 1966 সালের ঘটনা প্রবাহ, 1968 সালের ঘটনা প্রবাহ, 1970-এর সাধারণ নির্বাচন, এবং তারপরে হলো আপনার 7ই মার্চের ভাষণ, এরপরে হলো এর আশপাশের কিছু ঘটনা। এই অংশগুলো একেবারে ডিরেক্ট বাদ। বাদ মানে বাদ, এখান থেকে কোনো প্রশ্ন হবেই না। তাহলে সিলেবাস আরো কমে গেল। তো মোটামুটি সিলেবাস কমে এখন যতটুকু অংশ আছে এর মধ্যে সিলেক্টিভ ওয়েতে পড়লে 1952 সাল, 1954 সাল, এছাড়া হলো আপনার 1958 সালের সামরিক শাসন, 57 সালের কাকমারি সম্মেলন, এই জায়গাগুলো যদি গুরুত্ব দিয়ে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনি এইখানে কম পড়ে অনেক বেশি নাম্বার কমন পাবেন। আর সিলেবাসের দ্বিতীয় যে অংশটা আছে সেই অংশটার মধ্যে একটা পরিবর্তন আসছে একেবারে শেষে, যেখানে হলো আপনার একটা গুরুত্বপূর্ণ টপিক অ্যাড করা হয়েছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024 পরবর্তী এবং সংস্কার প্রস্তাবগুলো। তো জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সম্পর্কে এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসবে, এবং দুইটা প্রশ্নের দুইটাই আসবে আপনার একেবারে গণ অভ্যুত্থান থেকে। দুইটাই গণ অভ্যুত্থান রিলেটেড। যেমন 48তম বিসিএস এ এখান থেকে প্রশ্ন আসছিল যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন করা হয়েছিল, এই প্রশ্নটা আসছিল 48তম বিসিএস এ। আমার সামনেই ওপেন করা আছে এই প্রশ্নগুলো, আমি ওটা দেখে দেখেই বলতেছি যাতে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় একেবারে প্রত্যেকটা জিনিস। তো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানটা এত ভালোভাবে পড়বেন যে দুইটা প্রশ্ন আসলে দুইটাই উত্তর করতে পারেন। আর আরেকটা অংশ থেকে প্রশ্ন আসবে মাস্ট, সেটা হলো বাংলাদেশের পুরস্কার। পুরস্কার থেকে মোটামুটি ধরেন আমাদের স্বাধীনতা পুরস্কার, 21 পদক, এবং আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে পুরস্কারের, সেটা হলো বাংলাদেশের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 আর স্বাধীনতা পুরস্কার 2025, 21 পদক 2025। তিনটা জিনিস পড়লে মাস্ট এখান থেকে একটা বা দুইটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন। আরেকটা জিনিস যেটা আছে আমি প্রশ্নের উত্তর দিব, একটু সময় দেন। আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবেন। এবং এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশাপাশি শেরে বাংলা একে ফজলুল হক এবং মাওলানা ভাসানী, এই তিনজন সম্পর্কে খুব ভালোভাবে পড়লেই হবে। আর এর বাইরে যাদের সম্পর্কে পড়বেন, এর বাইরে যেটা সম্পর্কে অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে সেটা হলো আমাদের যে জনসংখ্যা এবং উপজাতি, এই দুইটা টপিক থেকে দুইটা প্রশ্ন আসবে, একেবারে দুইটাই ইনশাল্লাহ কমন পাবেন। মিশন, আপনি কি প্রশ্ন করছেন? মিশন স্যার, আর একটা প্রশ্ন হলো 47তমতে যখন সার্কুলার ছিল তখন প্রিলি পরীক্ষা শেষ হয়েছিল, পিআরডি আবেদন করেছিলাম, এখন কি প্রিলি রেজাল্ট নিয়ে আমি 49 আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবেন। তো এই হলো আমার মোটামুটি অংশ। বাংলাদেশে যতটুকু চেঞ্জ হয়েছে, বাংলাদেশ বিষয়গুলির বাকি সিলেবাসটা মোটামুটি যা আছে সেম আছে। এরপরে আন্তর্জাতিক বিষয়গুলিতে নাম্বার হলো 20, জেনারেল বিসিএস এও 20 নাম্বার থাকে, এই বিসিএস এও 20 নাম্বার। এই বিসিএস এর যে 20 নাম্বার আছে এখানে 2 নাম্বারের প্রশ্ন নতুন করে অ্যাড হয়েছে, সেটা হলো সিভিল সার্ভিসের ইতিহাস।
সিভিল সার্ভিসের যে ইতিহাসটা আছে, কোন কোন দেশের ইতিহাস আছে এখানে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। ভারত, নেপাল, শ্রীলঙ্কা এই 3টা দেশ এবং পাকিস্তান, এই 4টা দেশ হলো আমাদের কাছাকাছি দেশ। আর চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই টোটাল 8টা দেশের ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তো 8টা দেশের যে ইতিহাসটা আছে, 8টা দেশের ইতিহাস আপনাকে খুব ভালোভাবে 8টা দেশের সিভিল সার্ভিসের ইতিহাস কালেক্ট করে এই অংশটুকু পড়তে হবে, এটা নতুন। আর আন্তর্জাতিক বিষয়গুলিতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, জাতিসংঘ নিয়ে মাস্ট একটা প্রশ্ন করবে, মানবাধিকার নিয়ে মাস্ট একটা প্রশ্ন করবে যেহেতু আলোচিত ইস্যু। আর এর বাইরে IMF, বিশ্ব ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন এই 3টা সংস্থা সবচেয়ে আলোচিত সংস্থা, এখান থেকে একটা প্রশ্ন করবে। আর এর বাইরে যে টপিকটা আছে সেই টপিকটা হলো আমাদের চলমান ঘটনা প্রবাহ। যেমন ধরেন চলমান ঘটনা প্রবাহতে আপনাদের একটা প্রশ্ন আসছিল 48তম BCS সিরিয়া নিয়ে। এই ধরনের যে দেশগুলো আলোচিত দেশ আছে এদের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। যেগুলো আলোচিত দেশ আছে এই জায়গাগুলো মোটামুটি গুরুত্ব দিয়ে পড়লে প্রশ্ন কমন পাবেন। আর এর বাইরে আন্তর্জাতিক বিষয়গুলি ছাড়া যদি বলি, গণিতের 2টা পার্ট, একটা হলো গাণিতিক যুক্তি, একটা হলো মানসিক দক্ষতা। এই 2টা অংশের মধ্যে মানসিক দক্ষতা অংশটা একেবারে সেম সিলেবাস, মাত্র 5 মার্ক কমছে, তো এই কাজটা অনেক ইজি হবে। আর আপনার গাণিতিক যুক্তি অংশটা এইখানেও সিলেবাস 10 মার্কের, কিন্তু মোটামুটি পুরা বই করতে হবে, অর্থাৎ আপনার বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সব আছে। তো এই অংশটাই প্রশ্ন কমন ফেলাতে চাইলে আপনার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো BCS পরীক্ষায় বারবার কোন অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন আসে। যেমন ধরেন এখানে গণিতে চ্যালেঞ্জিং বিষয়টা কি? গণিতে চ্যালেঞ্জিং বিষয় হলো বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি। এই কয়টা টপিক হলো? 1, 2, 3, 4, 5, 6টা টপিক। 6টা টপিক থেকে প্রশ্ন আসবে মাত্র 2 মার্কের। এখন 6টা টপিকে কোন টপিক থেকে প্রশ্ন আসবে আপনি জানেন না, এটা আপনি কিভাবে জানবেন? বিগত BCS এর প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করলে আপনি পেয়ে যাবেন। আর যদি এটা আপনি নিজে না করতে চান, আমাদের সাথে যুক্ত হলে আমরা ওই কাজটা করে রাখছি, ওই কাজটা এখনো চলতেছে। আমাদের এখানে যুক্ত হলে আপনি ওইটা করা অবস্থায় পাবেন এবং ওরকম বাছাই করা প্রশ্নগুলোই পড়ানো হবে। যেহেতু এই পরীক্ষাটা একটা MCQ পরীক্ষা, তাই যত বেশি MCQ আপনি কারেক্ট করতে পারবেন তত বেশি পরীক্ষার হলে আপনার জন্য কাজটা ইজি হবে। আর যেহেতু অন্য BCS এর ক্ষেত্রে, জেনারেল BCS এর ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার যোগ হয় না, শুধুমাত্র লিখিত পরীক্ষার নাম্বার দিয়েই ক্যাডার নন ক্যাডার দেওয়া হয়, ক্যাডার লিখিত এবং ভাইভা পরীক্ষা। আর এই পরীক্ষাটার ক্ষেত্রে হলো MCQ বা প্রিলি পরীক্ষার নাম্বারটা যোগ হবে এবং প্রিলি আর একটা হলো আপনার ভাইভা পরীক্ষা, এই 2টার নাম্বার দিয়েই ক্যাডার নন ক্যাডার বা ক্যাডার অথবা চাকরি পাওয়া না পাওয়া নির্ধারিত হবে। তাই এই পরীক্ষার প্রিলিতে যত বেশি নাম্বার তুলতে পারবেন তত বেশি আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পরীক্ষার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে একটা জিনিসই, সেই জিনিসটা হলো যে প্রিলিতে সর্বোচ্চ নাম্বার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটা সুনির্দিষ্ট কোনো ফিক্সড ওয়ে নাই যে কত নাম্বার পেলে আপনি চান্স পাবেন, এরকম কিছু নেই। যত বেশি নাম্বার তুলতে পারবেন তত বেশি আপনার সুযোগ থাকবে। এরপরে আসেন গণিতের ক্ষেত্রে আরো কিছু টপিকের কথা বলি। যেমন ধরেন গণিতে আরেকটা জায়গায় 2 মার্ক আছে, সেটা হলো জ্যামিতির মধ্যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, এরপরে হলো পরিমিতি, এরপরে হলো আপনার সরল ক্ষেত্র, ঘনবস্তু। এতগুলা টপিক থেকে মাত্র 2 মার্কের প্রশ্ন। তাহলে এতগুলো প্রশ্নের মধ্যে মাত্র 2টা প্রশ্ন করবে, তো আপনার সবগুলো টপিকই পড়তে হবে। এখন সবগুলো টপিক যদি আবার একেবারে পূর্ণাঙ্গ ভাবে পড়েন তাহলে দুনিয়ার পড়া হয়ে যাবে। এই জায়গাগুলো থেকে বের হয়ে এসে আপনি একেবারে সিলেক্টিভ পড়া দিবেন, অর্থাৎ প্রত্যেকটা টপিকের কোন অংশটুকু পড়লে প্রশ্ন কমন করবে শুধু সেই অংশটুকু পড়তে পারলে আপনার কাজটা ইজি হবে। সেটা কিভাবে বুঝবেন? বিগত BCS এর প্রশ্ন স্পেসিফিক করে বললে আপনার 35তম থেকে 46তম BCS এ আসা, বারবার আসা যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো যদি মাথায় রেখে আপনি প্রস্তুতি নেন তাহলে আপনার জন্য কাজটা ইজি হবে। আমি আবারও বলি, 20 বছর পরে একটা স্পেশাল BCS এর সার্কুলার আসছে। আপনার জীবনে কোনোদিন আর এরকম সার্কুলার আপনি পাবেন না। আমি পাই নাই আমার জীবনে, আমার আগের যারা তারা পায় নাই, তার আগের যারা পায় নাই, পেয়েছিল কারা? 2005 সালে যারা BCS পরীক্ষার্থী ছিল তারা। সো কোনোভাবেই এইটা ভাববেন না স্পেশাল BCS মানেই চাকরি হয়ে যাবে কোনোভাবে দিলেই। স্পেশাল BCS মানে কিন্তু দিলেই চাকরি হবে না, এটা মাথায় রাখেন। স্পেশাল BCS মানে হলো আপনার প্রিলিমিনারি 200 মার্কের মধ্যে কম করে হলেও 150-র আশপাশে, সম্ভব হলে এর থেকেও বেশি নাম্বার তুলতে হবে। এর কমে হওয়ার চান্স খুবই 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 কম থাকবে, কারণ পোস্ট সংখ্যা খুব বেশি না। আর একটা জিনিস হলো পরীক্ষার্থী অনেক অনেক বেশি। তো আপনার জন্য চ্যালেঞ্জিং বিষয় হলো গণিতের মাত্র 10 মার্কের জন্য প্রায়
20-25টা নাম্বার, 20-25টা টপিক, এগুলোর মধ্যে থেকে অঙ্ক সিলেক্ট করে বের করে গুছিয়ে করা, তাহলে সময়ও কম লাগবে এবং কমনও বেশি পাবেন। আর মানসিক দক্ষতার ক্ষেত্রে বলবে একটা বইয়ে যা থাকে একেবারে ওইটুকু অংশ প্রত্যেকটা অধ্যায় ধরে, এখানে 6টা অধ্যায় থাকে, ভাষাগত যৌক্তিক বিচার, এরপরে হলো সমস্যা সমাধান, বানানের ক্ষেত্রে প্রশ্ন আসে, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, আর একটা হলো সংখ্যাগত দক্ষতা। এই জিনিসগুলো আপনি যদি গুছিয়ে একটু দেখে দেখে প্রত্যেকটা নিয়মের কয়েকটা করে প্র্যাকটিস করেন তাহলে কমন করবে। মানসিক দক্ষতাটা নিয়ে খুব বেশি হ্যাসেল হবে না। আপনার সবচেয়ে হ্যাসেল হওয়ার বিষয়টা হলো বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য। এখানে থাকে 35 মার্ক, আপনাদের জন্য আছে 10 মার্ক, কিন্তু সিলেবাসটা পুরাই রাখা হয়েছে। গণিতের ক্ষেত্রে অনেকগুলো টপিক, নাম্বার হলো মাত্র 10। এরপরে আপনার যদি আরেকটা জায়গা বলি, সেই জায়গাটা হলো বাংলাদেশ বিষয়াবলীতে সিলেবাসে কিছু জায়গা একেবারেই নতুন, যেটা কোনোভাবেই আপনার কোনোভাবেই প্রশ্ন আসবে না, আবার নতুন টপিক যেটা আগে কোনোভাবে জানতেন না ওইটা এখন জানতে হবে। আন্তর্জাতিকের ক্ষেত্রে এরকম কিছু বিষয় আছে। আর একটা কথা বলি, রেগুলার বিসিএস এর ক্ষেত্রে এটা খুব খুব খেয়াল করে মাথায় দিয়ে শুনেন যে আপনার রেগুলার বিসিএস এর ক্ষেত্রে হয় প্রশ্ন করে বেসিক জেনারেল নলেজ অংশ থেকে বেশি বেশি, আর স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনা প্রবাহ থেকে বেশি প্রশ্ন করে। যেমন এইখানে ওনাদের চুজ করা কিছু টপিকস আছে, যেমন পরিবেশ বিষয়ক টপিক, এইখান থেকে প্রশ্ন করছে দুইটা প্রশ্ন, 2টা দিবস নিয়ে প্রশ্ন আসছে। একটা দিবস ছিল আপনার ওজোন দিবস, আর একটা ছিল ধরিত্রী দিবস। এই 2টা দিবসই, আন্তর্জাতিক ওজোন দিবস আর একটা হলো ধরিত্রী দিবস, এই 2টা দিবসই হলো আপনার পরিবেশ বিষয়ক। এটা আসছিল 48তম স্পেশাল বিসিএস এ। কারণ একটা কথা আপনাকে বুঝাই বলি, যিনি প্রশ্ন করবেন তিনি সরকারি চাকরি করেন, আর তিনি সবসময় চাইবেন এমন প্রশ্ন করতে যেটা বিতর্কের ঊর্ধ্বে। আর এই জায়গাগুলো আপনি যদি গুছিয়ে না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। এরপরে আসেন, এইটা গেল আপনার সাবজেক্টিভ অংশ। সাবজেক্টিভ অংশতে মানে বাছাই করে তো পড়বেনই, কিন্তু কোনো গুরুত্বপূর্ণ অংশ যাতে বাদ না যায়। আর একটা জিনিস যেটা মাথায় রাখবেন সেটা হলো আপনার সাবজেক্টিভ। সাবজেক্টিভের ক্ষেত্রে প্রথম যে কথাটা বলবো, অনেকেই প্রশ্ন করে থাকেন যে সাবজেক্টিভের ক্ষেত্রে স্যার আমি তো অনার্সে পড়েছি হলো আমার যে ইউনিভার্সিটিতে, সেইখানে পুরো সিলেবাসটা ছিল ইংরেজিতে, এখন তাহলে কি আমার পরীক্ষা ইংরেজিতে হবে নাকি বাংলায় হবে? আবার অনেকে বলছেন স্যার ইংরেজিতে পরীক্ষা দেওয়া যায় কিনা। হ্যাঁ, দেওয়া যায়। ইংরেজিতে যদি আপনি পরীক্ষা দেওয়ার জন্য আবেদনের সময় ইংরেজিতে পরীক্ষা দেওয়ার ফরম্যাটটা পূরণ করেন, অর্থাৎ আপনার পরীক্ষা দেওয়ার মাধ্যম হবে ইংরেজি, তাহলে জেনারেল 100 নাম্বার এবং আপনার সাবজেক্টের 100 নাম্বার, এই 200 নাম্বার পুরাটাই ইংরেজিতে প্রশ্ন হবে। আবারও ভালোভাবে বুঝেন, যদি আপনি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিতে চান তাহলে জেনারেল এবং সাবজেক্টিভ দুইটার জন্যই আপনার 100 নাম্বারের 200 নাম্বারের পুরো পরীক্ষাটা ইংরেজিতে হবে। আর যদি আপনি এর বাইরে এসে আরেকটা কাজ করেন, সেটা হলো বাংলায় পরীক্ষা দেন, তাহলে আপনার সাবজেক্টিভ এবং জেনারেল দুই পার্টের 200 মার্কের সব পরীক্ষা বাংলায় হবে। যেটা আপনি সিলেক্ট করবেন ফর্ম পূরণের সময় সেটাই আপনার মাথায় থাকবে। আর একটা জিনিস, আপনার সাবজেক্টে আপনি কি কি পড়বেন এইটা নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন যে স্যার কি পড়বো, কোথা থেকে পড়বো, সোর্স কি? একটা তো হলো আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন আপনাদের জন্য প্রশ্ন আমরাই কালেক্ট করছি এবং আমরা প্রশ্ন কালেক্ট করে সেই প্রশ্নগুলোই করাবো, যেহেতু এটা এমসিকিউ টাইপ পরীক্ষা। এইখানে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা কি, সাবজেক্টিভ পরীক্ষা যদি আপনি জেনারেল বিসিএস এর লিখিত সাবজেক্টিভ পরীক্ষা দেন, লিখিতর ক্ষেত্রে হয় কি ওরকম কিছু না। লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি যা মনে চায় তাই লিখে আসবেন, অন্তত 10 মার্কের একটা প্রশ্নে আপনি লিখে আসলে 5-6 ইজিলি তুলে ফেলতে পারবেন। এরকম যদি 10টা প্রশ্নে পাস করেও তুলেন 50-60 ইজিলি পাবেন। কিন্তু একটা বিষয় হলো, যদি আপনি এই পরীক্ষাটার ক্ষেত্রে এমসিকিউ যখন হবে ভুলভাল প্রশ্নের উত্তর করেন, একটা প্রশ্নের ভুল উত্তর মানে গোল্লা, আর একটা প্রশ্নের ভুল উত্তর মানে আবারও গোল্লা, আর একটা প্রশ্নের ভুল উত্তর মানে আবারও গোল্লা, এখানে টু দা পয়েন্টে, অর্থাৎ এইখানে সাল, তারিখ, বিস্তারিত, কোনটা কার সংজ্ঞা, কোন উক্তিটি কার, কে কোন বিষয়ের জনক, কে কোন তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন, কবে কোন বিষয়টা ঘটেছে, যেমন শিল্প বিপ্লব কবে ঘটেছে, যেমন রেনেসা কবে ঘটেছে, যেমন সর্বপ্রথম গণতন্ত্রের সংজ্ঞা কে দিয়েছে, এই টাইপ যে প্রশ্নগুলো আছে এগুলো একেবারে টু দা পয়েন্ট, এক্সাক্ট। এই জন্য এইখানে যত বেশি এমসিকিউ সলভ করবেন এই সাবজেক্টিভ পরীক্ষাটায় তত বেশি নাম্বার তোলার সুযোগ থাকবে। এখন অনেকেই আসেন, আমার স্যার সোশ্যাল ওয়ার্ক কোর্স কি আছে, আমাদের 17টা লিখিত মানে সাবজেক্টিভের 17টা কোর্স আমাদের অলরেডি চালু আছে। 31 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো কি কি সাবজেক্টে চালু আছে আমাদের এখানে লিংক দেয়া আছে, ওইখানে আপনি ঢুকে দেখে নিন। ওইটা নিয়ে আমি কথা বলবো না। আমাদের এখানে ভর্তি চলছে 49তম স্পেশাল বিসিএস এর জেনারেল পার্টেও ভর্তি চলছে
এবং সাবজেক্টিভ পার্টেও ভর্তি চলছে। ভর্তি চলছে বলতে অলরেডি অনেক মানুষ ভর্তি হয়ে গেছে। আমি ওই জিনিসটা নিয়ে না, আমি যেটা নিয়ে কথা বলছি এটা আগে শোনেন। আর এইটার ব্যাপারে লিঙ্ক কমেন্টে দেওয়া আছে, ওইখানে দেখে নিবেন কাইন্ডলি আপনারা, বা আমাদের পেজে মেসেজ দিলে ওনারা বিস্তারিত বলবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সাবজেক্টিভে কি পড়বেন, একটা হলো অন্য সময় সাবজেক্টিভ পরীক্ষা দিলে যদি লিখিত হয় তখন যা খুশি তাই লেখা যায়, 2-4টা প্রশ্ন কমন না পড়লেও। আর এখানে যদি আপনার 10টা প্রশ্ন কমন না পড়ে, ওই 10টা প্রশ্নে একেবারেই 0 ডিরেক্ট, কোনো নাম্বারই পাবেন না। আবার যদি 10টা প্রশ্নে আপনি ভুল করেন তাহলে ওটাও কাটা যাবে। এইভাবে নাম্বার কমতে কমতে দেখা যাবে যেখানে 70-80-র মধ্যে বা 60-65-র মধ্যে চলে আসবে আপনার নাম্বার। এরকম যদি হয় তাহলে আপনি বিপদে পড়বেন। যত বেশি এমসিকিউ সলভ করবেন তত বেশি নাম্বার তুলতে পারবেন। এখন এই জিনিসগুলো কোথা থেকে পড়বেন, এটা একটা প্রশ্ন থাকে আপনাদের। একেবারে কমন কিছু সাবজেক্ট আছে, যেমন রাষ্ট্রবিজ্ঞান, হিসেব বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ, অর্থনীতি, এরপরে হলো আপনার বাংলা, ইংরেজি, এই ধরনের যে সাবজেক্ট গুলো আছে এদের পড়াটা খুঁজে পাওয়াটা খুবই সহজ। এদের পড়াটা কোথায় খুঁজে পাবেন সেটা বলি। আমাদের এখানে বাংলা, ইংরেজি, সংস্কৃত, মনোবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, দর্শন শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, ফলিত রসায়ন, গণিত, ফলিত গণিত, ভূতত্ত্ব, উদ্ভিদবিদ্যা, এই ধরনের যে সাবজেক্ট গুলো আছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলি। একটু দেখেন আপনাদের এরকম কমন সাবজেক্ট গুলোর ক্ষেত্রে কি বই পড়বেন। 2টা বইয়ের কথা আমি বলবো, 2টা টাইপের, একটা হলো অনার্সের বই আর একটা হলো ইন্টারমিডিয়েট বা এইচএসসির বই। অনার্সের কোন বইটা পড়বেন, ধরেন আমি পড়ি হলো রাষ্ট্রবিজ্ঞানে, আমার রাষ্ট্রবিজ্ঞানের 4 বছরের পড়ার মধ্যে কোনো 1 বছরে আমাকে অর্থনীতি একটা সাবজেক্ট পড়তে হয়েছে। অর্থনীতির একটা বই যে আমি পড়েছি ওইটা হলো আমার নন মেজর বই, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র অর্থনীতির যে নন মেজর বইটা পড়ছে, অর্থনীতিতে যারা পরীক্ষা দিবেন তারা ওই নন মেজর বইটা পড়বেন। কারণ ওই নন মেজর বইটা হয় কি, নন মেজর বইটা হয় পুরো সাবজেক্টের যা ডিটেইলস আছে ওই ডিটেইলস এর একেবারে সামারাইজ অংশ, সাথে ওইখানে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া থাকে, যেই এমসিকিউ গুলো আপনাকে খুব বেশি এগিয়ে নিবে নাম্বার তোলার ক্ষেত্রে। এটা কোনটা আমি আবারও বুঝাই বলি। ধরেন আমার সাবজেক্ট সমাজ কল্যাণ, আমি 4 বছরের অনার্সের মধ্যে কোনো না কোনো সময় রাষ্ট্রবিজ্ঞানের একটা বই পড়েছি। এখন আমি যে রাষ্ট্রবিজ্ঞানের বইটা পড়লাম ওইটা হলো আমার নন মেজর। তো প্রত্যেক সাবজেক্টেরই এরকম একটা নন মেজর বই হয়। সেই নন মেজর বইয়ের মধ্যে পুরা রাষ্ট্রবিজ্ঞানের বা পুরা সমাজ কল্যাণের বা পুরা সমাজ বিজ্ঞানের সামারি দেওয়া আছে। ওকে, তো পুরা সামারি যেটা দেয়া আছে এই সামারিটুক যদি আপনি ওই বইটা থেকে পড়ে নেন তাহলে মোটামুটি আপনার সাবজেক্টের খুব ভালো একটা অংশ আপনি পেয়ে যাবেন কমন ওইখান থেকে এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউ পড়ার জায়গা হলো যদি আমরা চাকরি পাই বা আপনারা চাকরি পান, শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে আপনার পড়াইতে হয় কাদের, অনার্সের ছেলে পেলেদের পাশাপাশি আপনাকে পড়াতে হবে হলো ইন্টারমিডিয়েট বা এইচএসসির ছেলে মেয়েদেরকে। তো এইচএসসির ছেলেমেয়েরা যেই বইটা পড়ে, এইচএসসির ছেলেমেয়েরা কোন বইটা পড়ে, এইচএসসির ছেলেমেয়েরা বইটা পড়ে হলো আপনার ধরেন যেই সাবজেক্টটা নিয়েছে নন মেজর হিসেবে ওই সাবজেক্টের উপরে একটা বই আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। যেমন ইন্টারমিডিয়েটে সমাজকর্ম আছে, ইন্টারমিডিয়েটে অর্থনীতি আছে, ইন্টারমিডিয়েটে পৌরনীতি আছে, ইন্টারমিডিয়েটে ভূগোল আছে, ইন্টারমিডিয়েটে রসায়ন আছে, পদার্থ আছে। তো ইন্টারমিডিয়েটের ওই যে বইটা আছে ওই বইটার মধ্যে টোটাল প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, অন্তত 2 থেকে 3,000 এমসিকিউ আছে প্রথম পত্রে, দ্বিতীয় পত্রে আরো 2 থেকে 3,000 এমসিকিউ আছে, সাথে অনার্সের নন মেজরের এমসিকিউ, সব মিলে অন্তত 4-5,000 এমসিকিউ প্র্যাকটিস করার জায়গা পেয়ে যাবেন এই 3টা বই থেকে। এক হলো ইন্টারমিডিয়েটে আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা পত্র, এবং অনার্সে আপনার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের যে নন মেজর বইটা আছে সেই নন মেজর বইটা থেকে আপনি পড়তে পারেন। আরেকটা হলো বাজারে এই মুহূর্তে কোনো বই এখন পর্যন্ত বের হয় নাই আপনাদের এই সাবজেক্টিভ পড়ার জন্য এমসিকিউ আকারে। বাজারে যত সাবজেক্টিভ বই আছে সব আছে লিখিত আকারে, ওটা শুধু লিখিত পরীক্ষার জন্য। ওই বইগুলো আপনাদের মানে বিশ্বাস করেন 1 বিন্দুও উপকার দিবে না। আপনারা 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি ওয়েট করেন, আগামী আশা করি 15-20 দিনের মধ্যে বা সর্বোচ্চ গেলে 20-25 দিনের মধ্যে আপনারা সাবজেক্টিভের জন্য এমসিকিউ আকারে বই পাবেন। ওই বইগুলোই শুধু কিনবেন, কেউ জোশে ওই হাবিজাবি বই কিনবেন না যেগুলো সাবজেক্টিভ বই এখন পাওয়া যায়। ওই সাবজেক্টিভ বই কিন্তু রিটেনের জন্য শুধুমাত্র, আপনাদের এই স্পেশাল বিসিএস এর জন্য ওই বইগুলো খুব বেশি কাজে দিবে না, কারণ ওইগুলো এমসিকিউ আকারে সাজানো না। এমসিকিউ আকারে বই খুঁজে বের করতে হলে আপনাকে
অনেক জিনিস পড়তে হবে। এটা গেল দুইটা জিনিস, একটা হলো আপনার অনার্সের নন মেজর বই এবং ইন্টারমিডিয়েটের প্রথম পত্র দ্বিতীয় পত্র। আপনি খালি এমসিকিউ ধার অব্দি খালি এমসিকিউ পড়ে যাবেন, আর কোনো টপিক বুঝতে সমস্যা হলে ওইটার মধ্যে যে বিস্তারিত আলোচনা আছে এই আলোচনাটা পড়ে ফেলবেন। আর এর বাইরে আর একটা জায়গা থেকে পড়বেন, সেটা হলো bpsc.gov.bd, bpsc.gov.bd। এখানে গেলে সিলেবাসটা পাবেন আপনার সাবজেক্টের সাবজেক্টিভ সিলেবাস, অথবা আমাদের এই পেজের মধ্যে কোনো একটা পোস্টে দেওয়া আছে দেখবেন আপনাদের সাবজেক্টিভ সিলেবাস। ওই সিলেবাসটা ডাউনলোড করবেন বা প্রিন্ট করবেন, প্রিন্ট করে ওইখানে টপিক দাগ দিবেন। আপনার অনার্সের নন মেজর বই এবং ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে যা যা টপিক পড়ে ফেলেছেন ওই টপিকগুলো তো আপনার আর প্রয়োজন নেই, কিন্তু কিছু টপিক আছে যেগুলো এখানে নাও পেতে পারেন। সব সাবজেক্টের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে। যেই সব সাবজেক্টের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে তারা চেষ্টা করবেন আপনার সাবজেক্টে যারা বর্তমানে রানিং অনার্স করতেছে তাদের যে বইপত্র আছে সেই বইপত্র ঘেটে কিছু কিছু টপিক যেগুলো আপনার ওই যে নন মেজর বই এবং ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে না পাবেন, এরকম বইগুলো আপনি সেই বই থেকে নিবেন যারা বর্তমানে রানিং আপনার সাবজেক্টে অনার্স করতেছে। আপনার সাবজেক্টে রানিং যারা অনার্স করতেছে তাদের কাছ থেকে আপনি টপিকগুলো কালেক্ট করবেন, যেই টপিকগুলো আপনার বই থেকে পাবেন না আপনি। যেমন ধরেন আমি যদি বুঝাই বলি, আপনি ধরেন একটা সাবজেক্ট থেকে পরীক্ষা দিচ্ছেন, আমার সাবজেক্টের কথাই যদি বলি সমাজকর্ম। এখন সমাজকর্ম পড়তে গেলে আপনারা যারা সমাজ কল্যাণ বা সমাজকর্ম পড়েছেন তারা জানেন এখানে একটা টপিক আছে, নাম হলো ধর্মগোলা। এখন ধর্মগোলা সম্পর্কে যদি আমার এই বইগুলোতে আমি না পাই তাহলে আমি ধর্মগোলা সম্পর্কে কোথায় পাবো? পাবো হলো অনার্সের যে রানিং বই আছে সেই রানিং বইয়ের মধ্যে। অনার্সের যে রানিং বই আছে, রানিং বই তো আর আমার কাছে নাই, আপনার কাছেও নাই। যারা 1 বছর আগে পাস করছেন, 2 বছর আগে পাস করছেন, 3 বছর আগে পাস করছেন, ওই বইপত্র সব পালাই দিচ্ছেন। এখন ওই বইগুলো কই পাবেন? কোথাও পাবেন না। পাবেন হলো যারা রানিং পড়তেছে এরকম কারো কাছে গিয়ে আপনি খুঁজে নেবেন। ধরেন আপনি একটা সাবজেক্টে পড়তেছেন, এই সাবজেক্টটা হলো জিওগ্রাফি, ভূগোল। তো ভূগোলের মধ্যে একটা টপিক আছে পপুলেশন পলিসি বা জনসংখ্যা নীতি। এখন এই জনসংখ্যার নীতি আপনি যদি ওই দুইটা বই নন মেজর এবং ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে না পান তাহলে জনসংখ্যা নীতি কই পাবেন? জনসংখ্যা নীতি ইন্টারনেটে সার্চ করলে আপনার সাবজেক্টের বইয়ের পিডিএফ পাবেন, ওইখানেও পেয়ে যেতে পারেন। অথবা আপনার সাবজেক্টে যে বর্তমানে রানিং অনার্স করতেছে এরকম কারো কাছে যদি আপনি যোগাযোগ করেন তার বই থেকে ওই অংশটা ফটোকপি করে নিয়ে নিতে পারেন। বিশ্বাস করেন তাহলে আপনার জন্য সবচেয়ে সেরা প্রস্তুতি হবে এবং এইখানে কোনো প্রকার খুঁত থাকবে না। কারণ আপনি ধরেন এইখানে একটা টপিক থেকে প্রশ্ন নিয়ে আসলে কি হবে? পপুলেশন নিয়ে আপনি ধরেন পড়লেন ভূগোলের ক্ষেত্রে। এখন পপুলেশন থেকে ওই সাবজেক্টের মানে ওই অধ্যায়টার বা ওই চ্যাপ্টারটার যত প্রশ্ন আছে সব প্রশ্নগুলো কি করবেন? আপনি ফটোকপি করে নিয়ে আসবেন। আর একটা টপিক আপনার কমন পড়লো না, ইকোনমিক বেস, এই টপিকটার আপনি প্রশ্ন কই পাবেন? পান নাই কোথাও। রানিং যে অনার্স করে এরকম কাউকে ফোন করবেন যে হ্যালো তোমার অমুক বইয়ের মধ্যে অমুক জিনিসটা কমন আছে কিনা, ব্যাস তার কাছ থেকে অমুক বইটা থেকে ওই পৃষ্ঠাটার আপনি ছবি নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপে নিতে পারেন, এইচডি আকারে, বা ইমেইল করে নিতে পারেন। ওই ছবিটা আপনি প্রিন্ট করে ওই কয়টা পৃষ্ঠা অ্যাড করে নেবেন আপনার প্রস্তুতির সাথে। আরেকটা কথা বলি, সেটা হলো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো, গুরুত্বপূর্ণ সাল, গুরুত্বপূর্ণ সংজ্ঞা, গুরুত্বপূর্ণ উক্তি, এই ধরনের বিষয়গুলো চেষ্টা করবেন একটা নোট খাতা বানিয়ে সেখানে অবশ্যই নোট করে রাখতে। কারণ এইগুলো বই সব খুঁজে খুঁজে বারবার আপনি পড়তে পারবেন না। এই সুযোগ আপনি 2-3 বার রিভিশন দিতে হলে অবশ্যই জিনিসগুলো আপনার খাতায় থাকতে হবে, সেটা এমসিকিউ আকারে না, জিস্ট আকারে। যেমন প্রথম শিল্প বিপ্লব ঘটে এত সালে, ওই সালটাই শুধু লিখে রাখবেন, অপশন সহ তো আর লেখার দরকার নেই। এইভাবে যদি আপনি গুছিয়ে গুছিয়ে পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ একেবারে 100%, 100-তে 100 মার্কই কমন পাবেন, একটা প্রশ্ন আনকমন আসার সুযোগ নেই। এর বাইরে ধরেন আপনি সাবজেক্টিভে যেই পড়াটা পড়লেন সেই পড়াটার উপরে অবশ্যই এমসিকিউ গুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি নাম্বার কমন পাবেন। আর জেনারেল পার্টে কিন্তু সবাই ভালো করবে। সো আপনার প্রতিদ্বন্দ্বী কিন্তু এইখানে জেনারেল পরীক্ষার চেয়ে বেশি হবে। কেন? জেনারেল পরীক্ষায় প্রিলিমিনারির ক্ষেত্রে সাবজেক্টিভ বিষয়গুলো দেখা হয় না, মোটামুটি গড়ে সবাইকে পাস করানো হয়। বাট এই পরীক্ষাটা যেহেতু প্রিলি আর ভাইবার পরীক্ষা, তাই এখানে প্রিলিতেই সিলেক্ট করা হবে কোন সাবজেক্টের জন্য কতজন রাখা হবে। তাহলে ধরেন রাষ্ট্রবিজ্ঞান থেকে ওনারা এইবার পদ আছে 30টা, রাষ্ট্রবিজ্ঞান থেকে ওনারা পাস করাবে কতজন? সর্বোচ্চ ভাইবা দেওয়ার জন্য ডাকবে 100, 150 বা 200 জন। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা দিবে কতজন? আমরা যদি ধরি একটু মানে রাফ হিসেবে ধরি, আপনার
রাফ হিসেব করলে 54টা হলো পাবলিক ইউনিভার্সিটি। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি রাষ্ট্রবিজ্ঞানে 100টা করেও সিট থাকে, 54টা ইউনিভার্সিটিতে 5400 সিট, অর্থাৎ 5500 রাষ্ট্রবিজ্ঞানের ক্যান্ডিডেট বের হয় এক বছরে। গত 3 বছরে 3-15,000 রাষ্ট্রবিজ্ঞানের ক্যান্ডিডেট বের হয়েছে শুধু পাবলিক ইউনিভার্সিটি গুলো থেকে। ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে 350 মতো কলেজ আছে। এই 350 কলেজের প্রত্যেকটা কলেজ থেকে যদি আপনি ধরেন 350 কলেজের প্রত্যেকটা কলেজ থেকে আমার রাষ্ট্রবিজ্ঞানে কতজন পাশ করে বের হয়েছে, 100 জন করে যদি ধরি, 350 কলেজ থেকে 100 জন করে, অর্থাৎ আরো 2টা শূন্য বাড়বে, 35,000 শিক্ষার্থী বের হয়েছে গত এক বছরে। 3 বছরে 3-3-90, 3-15,000, অর্থাৎ হাজার হাজার আপনার সাবজেক্টের লোক আছে পাশ করা, যারা এই পরীক্ষাটা দিবে এবং চাকরিটা চায়। সো আপনাকে একটা কথাই মাথায় রাখতে হবে, এটা স্পেশাল বিসিএস, বিশেষ বিসিএস মানে পরীক্ষা দিলে আমার চান্স পেয়ে গেলাম, শুধু এমসিকিউ দিয়ে চান্স, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না। এখানে শুধু এমসিকিউ দিয়ে চান্স মানে কিন্তু চ্যালেঞ্জটা বেশি, কারণ কোনো এমসিকিউ মিস করলে ওই নাম্বারটা আপনার কাটা যাচ্ছে। যত বেশি এমসিকিউ কাটা যাবে তত বেশি নাম্বার কমে যাবে, চাকরি পাওয়ার চান্স তত সীমিত হয়ে আসবে। এইখানে এমন হইতে পারে আপনি পেয়েছেন 149, আর একজন পেল 150, আপনার সাবজেক্টেরই 150 যে পেয়েছে ওনার পর্যন্ত এসে শেষ, পদ পূরণ হয়ে গেছে, তখন আপনি 149 দিয়ে আর চান্স পেলেন না, 1 মার্কের জন্য চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে। সো আপনার টার্গেট থাকবে জেনারেল পার্টেও সর্বোচ্চ নাম্বার তোলা, সাবজেক্টিভেও সর্বোচ্চ নাম্বার তোলা, এবং এই সর্বোচ্চ নাম্বার তুলতে গেলে আপনার পড়াশোনাটা সিলেক্টিভ হওয়ার কোনো বিকল্প নেই। জেনারেল বিসিএস এর ক্ষেত্রে যেমন হয় প্রিলিমিনারি আল্লাহর দুনিয়ার সব পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু এই বিসিএস এ ওই কাজ করতে গেলে আপনি ধরা খাবেন মাস্ট। সিলেবাস না বুঝে আন্দাজে যদি পড়াশোনা করেন, তো এইখানে কতটুকু পড়বেন, কি পড়বেন, এটা বুঝে, এটা নিয়ে আমি আরো একদিন ইনশাল্লাহ সিলেবাস ডিসকাশন আমরা একটা সেমিনার করার চেষ্টা করব, সেইখানে আরো বিস্তারিত আলোচনা করব। এর বাইরে আরেকটা জিনিস হলো যে আপনি কখনো ভয় পাবেন না, কারণ আপনার পদ দরকার একটা, 10টা থাকুক, 15টা থাকুক, 30টা থাকুক, আপনি একটা পদের জন্য ফাইট করছেন, বাকি 29 জন 29টা পদ নিয়ে যাক। আপনার একটা পদ আপনি তখনই পাবেন যখন আপনি লিখিত এবং মানে আমার সাবজেক্টিভ এবং জেনারেল 2টা পার্টি সর্বোচ্চ নাম্বার তুলতে পারবেন। যত বেশি নাম্বার তুলতে পারবেন প্রিলিমিনারিতে, আপনার চাকরি পাওয়ার সুযোগ তত বেশি থাকবে। কারণ কি? কারণ ভাইভাতে 50 মার্কের পাস, 100-র মধ্যে 50 মোটামুটি সবাইকে দিয়ে দেয়, ফেল করায় খুবই কম, হাতে গোনা একেবারে সামান্য কয়েকজন শিক্ষার্থীকে। তাই আপনি যা করার প্রিলিতে করে রাখতে হবে। ভাইভাতে আপনি ধরেন 60 পাবেন, আরেকজন 65 পাবে, আপনি 65 পাবেন, আরেকজন 60 পাবে, অর্থাৎ কাছাকাছি নাম্বার হবে, 2, 4, 5, 10 মার্কের পার্থক্য হবে। মূল পার্থক্যটা হবে আপনার প্রিলিমিনারি পরীক্ষায়। এইখানে আবার কম্পিটিশনটা হবে হলো সাবজেক্টিভের ক্ষেত্রে। যেমন দেখা যায় জেনারেল পার্টে আপনিও পেয়েছেন 60, আর একজন পেয়েছে 60, যে আপনার সাবজেক্টের, আপনারা দুইজনই সমাজ কল্যাণের আপনি এক্স, আপনি পেলেন 60 মার্ক, আর একজন ওয়াই, সেও পেল 60 মার্ক, কিন্তু সাবজেক্টিভে আপনি এক্স, আপনি তুললেন হলো সাবজেক্টিভে 75, আর উনি সাবজেক্টিভে তুলছে হলো 65, তাহলে ওইখানে আপনি 10 মার্ক এগিয়ে থাকলেন। তাহলে মোটের উপরে হলো 60 আর 75, 135 আপনি পেলেন, আর সে পেল 60 আর 65, 125 নম্বর, অর্থাৎ 10 মার্কের একটা ডিফারেন্স দাঁড়া করে ফেললেন আপনি এই জায়গাটায়। সো এই জায়গাগুলোতে আপনি অবশ্যই সাবজেক্টিভটাকে খুবই গুরুত্ব দিয়ে ধরতে হবে। পাশাপাশি জেনারেল পার্টও হালকা করে দেখার সুযোগ নাই। বিশেষ করে জেনারেল পার্টের যেই জায়গাগুলোতে নাম্বার তোলার সুযোগ আছে, এখানে যত বেশি নাম্বার তুলতে পারেন। মোটামুটি মানে এটা তো আসলে বলা যায় না যে কত মার্ক পেলে নিশ্চিত ডাকবে, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। প্রশ্ন কেমন হবে, এরপর প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, ক্যান্ডিডেট কেমন হবে, উপস্থিতি কত থাকবে, তো সবকিছু মিলাই ওভারঅল একটা জিনিস, সেটা হলো আপনার মোটামুটি 150 থেকে 60 মার্ক, এটা আপনার মিনিমাম টার্গেট থাকতে হবে 2টা অংশ থেকে, তাহলে মোটামুটি হয় 80% মার্ক। এটা শুনতে মানে অসম্ভব লাগলেও বাস্তবতা হলো এটা অবশ্যই পাওয়া সম্ভব। এখানে কিন্তু অনেক সাবজেক্টের, অনেক ইউনিভার্সিটির অনেক ব্রিলিয়ান্ট লোকজন পরীক্ষা দিবে, তাদের সাথে কম্পিটিশনটা কিন্তু সেই লেভেলের হবে। সো কম্পিটিশনটা যত বড়, সুযোগটাও তত বড়। আরেকটা জিনিস হলো সুযোগ কিন্তু আর পাবেন না। এখন হলো আপনার জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, সামনে আসছে আগস্ট, সেপ্টেম্বর মাস, অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষা, অর্থাৎ আগামী 2 মাস, আপনার আগামী 2 মাস, মাত্র 2 মাস, এই মাত্র 2টা মাস মানে 60 দিন,
60 দিনকে আপনি এমন ভাবে পরিশ্রম করবেন 60 দিন যাতে 120 দিন হয়ে যায়। যেমন ধরেন এখন রাত কয়টা বাজে? এখন রাত বাজে হলো আপনার প্রায় 12:30টারও বেশি, 1:45 বাজে বা 1টা বাজে। তো সন্ধ্যা হয়েছে কয়টায়? সন্ধ্যা হয়েছে আমার ধরেন 7টায়। 7টা থেকে 1টা পর্যন্ত কয় ঘন্টা? 6 ঘন্টা। এইখানে যদি আমি 6 ঘন্টা পড়ি আর দিনে যদি আমি পড়ি 8 ঘন্টা, তাহলে হয় 14 ঘন্টা। 14 ঘন্টা করে যদি আমি 60 দিন পড়ি, 6 10 60 আর 4 6 24, অর্থাৎ 60 10 600 ঘন্টা এবং সাথে আরো 240 ঘন্টা, 840 ঘন্টা। 840 ঘন্টা যদি আপনি আপনার মানে এমন একটা এফোর্ট দিতে পারেন যেটা আপনি জীবনে কোনোদিন দেন নাই, তাহলে এমন একটা রেজাল্ট পাবেন যেটা জীবনে কোনোদিন পান নাই। অর্থাৎ 1400 মার্কের পরীক্ষার পরিবর্তে মাত্র 300 মার্কের পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়ে যেতে পারবেন। এটা আবার এত সহজভাবে নিয়েন না, যত সহজভাবে বলতেছি অত সহজ না। একেবারে রুটিন ওয়াইজ পড়াশোনা করতে হবে, কোনোদিন মিস দেওয়া যাবে না, প্রতিদিন পড়তে হবে। আগামী 2 মাসের জন্য যারা আল্লাহর নাম নিয়ে আল্লাহর রাস্তে ফোন টোন সব বন্ধ করে যত ধরনের আত্মীয় স্বজন, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাবিজাবি, দুনিয়াদারি এই সব কিছু বাদ দিয়ে বই নিয়ে বসতে পারবেন, আশা করা যায় ইনশাআল্লাহ তারা অবশ্যই অবশ্যই এই বিসিএস এ কোয়ালিফাই করা সম্ভব সম্ভব সম্ভব। এবং এই বিসিএস এ কোয়ালিফাই করতে চাইলে যতটুকু পড়া লাগবে ততটুকু পড়ার সময় আপনার হাতে যা আছে যথেষ্ট। এখন গোছানো পড়া দিতে হবে, শুধু এটা হলো ফাইনাল কথা। আর এই গোছানো পড়ার জন্য আপনারা সাবজেক্টিভ কি পড়বেন, কতটুকু পড়বেন, কোথা থেকে পড়বেন, এটার জন্য আমাদের সাবজেক্টিভ কোর্স আছে। প্রত্যেকটা সাবজেক্টের নাই, 17টা সাবজেক্টের আছে। কি কি আছে? www.বিদ্যাবাড়ি.com এই ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন। আর হলো জেনারেল পার্টের জন্য আপনি কি কি পড়বেন সেটার জন্য আমাদের সিলেক্টিভ একটা কোর্স আছে। ওই কোর্সে প্রত্যেকটা স্যার, বিষয়ভিত্তিক স্যাররা যারা গত 5-10 বিসিএস ধরে পড়াচ্ছেন অথবা নিজে বিসিএস পরীক্ষা দিয়েছেন আমার মতো, এরকম যারা আছেন ওনারা সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে পড়াবেন। সো আপনার কাজটা হলো শুধু আমাদের সাথে যুক্ত হওয়া, আর আমরা যা দিব যেভাবে দিব ওইভাবে পড়বেন। আর যারা নিজে নিজে বাসায় বসে প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমি যেভাবে বললাম ওইভাবে এই বইগুলো গুছিয়ে যদি সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আর কোনো কিছু নিয়ে সমস্যা নাই। এই যে দেখেন আমি আপনাদেরকে সিলেবাসটা দেখাচ্ছি, আমার সামনে ল্যাপটপে সিলেবাসটা এই মুহূর্তে ওপেন করাই আছে। 49তম বিসিএস এর সিলেবাস। প্রত্যেকটা সাবজেক্টের এরকম সিলেবাস হবে, যেমন ইকোনমিক্স এর সিলেবাস আছে এটা। এরপরে আপনার এখানে আরেকটা সিলেবাস জিওগ্রাফি, ভূগোলের একটা সিলেবাস আছে, জিওগ্রাফি ফার্স্ট পার্টের সিলেবাস আছে। এরপরে উপরে আরেকটা সিলেবাস আছে, এইটা হলো আমাদের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, এটার সিলেবাস আছে। অর্থাৎ প্রত্যেকটা সিলেবাস যা আছে আমার এখানে সিলেবাস সবগুলোই দেয়া আছে। এটা কোথায় আছে? এই সিলেবাসটা দেয়া আছে এই ওয়েবসাইটে bpsc.gov.bd। bpsc.gov.bd এটার মধ্যে ঢুকলে আপনি এই সিলেবাসটা পেয়ে যাবেন। সিলেবাসটা কোথায় দেওয়া আছে আমি আবার একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই নিচ্ছি। এই সিলেবাসটা পাবেন হলো এই অংশে bpsc.gov.bd। এই ওয়েবসাইটটার মধ্যে যদি আপনি ঢোকেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা এই লাইভটা শেয়ার করে রাখলে এই লাইভে যত বিস্তারিত তথ্য দিয়েছি সব আবার পরে আপনি চাইলে দেখতে পারবেন। অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন, না হলে পরে অন্য লাইভের ভিড়ে হারিয়ে যাবে। bpsc.gov.bd এইখানে ঢোকার পরে আপনি একটা ইন্টারফেস পাবেন এরকম আপনার সামনে। এই ইন্টারফেসটার মধ্যে পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল এই যে অংশটা আছে, এই অংশটার মধ্যে বিসিএস পরীক্ষা এই যে একটা ইন্টারফেস আছে, বিসিএস পরীক্ষায় ক্লিক করলে এইটার মধ্যে গেলেই আপনি পিডিএফ পেয়ে যাবেন আপনার সিলেবাসের। এই সিলেবাসটা 49তম বিশেষ পরীক্ষা 2025-এর সিলেবাস। এইটার মধ্যে গেলে আপনি পূর্ণাঙ্গ সিলেবাসটা পেয়ে যাবেন, সাবজেক্টিভ সিলেবাস এবং আপনার জেনারেল পার্টের সিলেবাস। এই সিলেবাস ধরে ধরে যারা বাসায় প্রস্তুতি নিতে চান তারা প্রস্তুতি নিতে পারবেন। আর যারা বাসায় প্রস্তুতি নেবেন না, আমাদের সাথে প্রস্তুতি নেবেন, তাদের জন্য মোটামুটি আমাদের এইখানে যা কোর্স আছে এই কোর্সটাই যথেষ্ট। এবং আমরা আপনাদের জন্য মোটামুটি বাছাই করে যা যা আছে, অর্থাৎ কিভাবে কতটুকু অংশের প্রস্তুতি নেবেন সবকিছু নিয়ে আমরা চেষ্টা করতেছি। এবং আমাদের কাছে যেই সিলেবাসটা তৈরি হচ্ছে, যেই সাজেশনটা তৈরি হচ্ছে, আমরা ওই প্রশ্নগুলোই বাছাই করে ইনশাল্লাহ আপনাদেরকে রেগুলার ক্লাসে বিষয়ভিত্তিক ক্লাসগুলোর মধ্যে পড়ানোর চেষ্টা করব। আর ওই বিষয়গুলো পড়লে ইনশাল্লাহ এর বাইরে আর কিছু আপনাকে না পড়লেও চলবে। আপনারা শুধু জাস্ট www.বিদ্যাবাড়ি.com এইখানে গিয়ে আমাদের যা কোর্স বর্তমানে আছে এই বিষয়গুলো দেখতে পারেন। আর একটা বিষয় দেখতে পারেন, সেটা হলো আমাদের যে হটলাইন নাম্বার 09644333300।
এই নাম্বারে কল করলে ওনারা আপনাদেরকে বিস্তারিত বলবে। আমি পিন কমেন্টে ভর্তির ডিটেলস দিয়ে দিচ্ছি, ওইখানে আপনারা ডিটেলস দেখে নেবেন। কোর্সে ভর্তি না হলে কোনো পরামর্শ পাওয়া যাবে না স্যার, তাই তো পরামর্শ চাইলে কোর্সের কথা বলে মারিয়া সুলতানা প্রমি। জাস্ট কিডিং। আমি এতক্ষণ যেটা বললাম আমি কাদের জন্য বললাম বলেন? আমি কি কোনো কিছু বাকি রাখছি বলার? যে আপনি কিভাবে পড়বেন, কোন বই থেকে পড়বেন, কতটুকু পড়বেন, কি বাদ দিবেন, আমি কিন্তু ম্যাক্সিমাম বিষয়টাই বলে দিয়েছি। আর বলে দেওয়ার পরেও অনেকে এটা খুঁজে পাবেন না, অনেকের কষ্ট হয়। এইটার জন্য আমি বলছি যে যারা আমাদের সাথে যুক্ত হতে চান তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে। এই মারিয়া সুলতানা প্রমি এখনো সে কমেন্ট করছে, স্যার আপনাদের মতো লোকজনদেরকে বয়কট করে দেওয়া উচিত। ভাইরে, আপনারা এরকম ফ্রিতে যারা বাংলাদেশের বিভিন্ন অংশে বা বিভিন্ন জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর প্রস্তুতি কারা দিত অনলাইনে? এই কোর্স গুলো না থাকলে আমি দিতাম বসে বসে, আরেকজন দিত পণ্ডিত। স্পেশাল বিসিএস এর জন্য এমসিকিউ আকারেই পড়ানো হবে, ম্যাক্সিমামই এমসিকিউ টাইপই পড়ানো হবে, যাতে এখানে এমসিকিউ তে সর্বোচ্চ নম্বর তোলা যায়। আর রেগুলার বিসিএস গুলোতে আপনাদের ওখানে আপনি নাই স্যার, আমার তো ভূগোল ভরসা পাই না অন্য স্যারের কাছে। অন্য যে স্যার আছে উনি ঢাকা ভার্সিটির টপার ভূগোলের ক্ষেত্রে। সো আপনার মানে খুব বেশি হেজিটেশন নিয়েন না। ম্যাক্সিমাম সাবজেক্ট গুলোতে আমরা যেগুলো টিচার ভালো পাই নাই ওই সাবজেক্ট গুলোতে আমরা কোনো কোর্স দেই নাই, এটা মাথায় রাখেন। যদি এমন হইতো যে আমরা যাকে তাকে ধরে এনে কোর্স দিচ্ছি তাহলে আমরা সব সাবজেক্টের কোর্স খুলতাম। আমরা কিন্তু মাত্র 17টা সাবজেক্টের কোর্স খুলেছি, সব সাবজেক্টের কোর্স খুলি নাই। আমরা কিন্তু সব সাবজেক্টের কোর্স চাইলেই খুলতে পারি, কারণ আমাদের আশপাশে ঢাকা ইউনিভার্সিটি আছে, বুয়েট আছে, মেডিকেল আছে বা আছে, এখান থেকে আমরা টিচার ধরে এনে ক্লাস দিয়ে দিলে হয়। কিন্তু আমরা রেপুটেশন ছাড়া বা আমাদের গোছানো যেভাবে আমরা চাই, যেভাবে আপনারা চান ওইভাবে না গুছিয়ে কিন্তু আমরা কোনো কোর্স দেইনি। আর একটা ব্যাপার হলো, আমি কিন্তু পুরোপুরি একটা গাইডলাইন আপনাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি এটা টাইমলাইনে শেয়ার করা থাকলে আপনি বিস্তারিত সমস্ত আইডিয়া পেয়ে যাবেন 49তম বিসিএস সম্পর্কে। এর বাইরেও যত প্রশ্ন আছে এখানে কমেন্ট করলে ওনারা আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে। আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য পিন কমেন্টটা আপনি দেখতে পারেন, অথবা আমাদের www.vidyawari.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের যে হটলাইন নাম্বার 09644433300 এই নাম্বারে কল করলে বিস্তারিত পেয়ে যাবেন। তো সাবজেক্টিভ বিষয় নিয়ে আবারও একদিন কথা বলবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। শুভকামনা রইল আপনাদের প্রত্যেকের জন্য। শুভরাত্রি, এত রাতে কষ্ট করে আমার সাথে থাকার জন্য। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, কিন্তু এই ভিডিওটা কেমন লাগলো সেটার উপর ডিপেন্ড করে আমরা আবার নতুন একটা ভিডিও বা আর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব একটা সেমিনারে। ওকে, শুভরাত্রি।